नमस्कार, आमी मौसुमी। बड़ोदेर प्रणाम और छोटोदेर स्नेह जानिए शुरू करছি आजकेर এই ভিডিও। সন্ধ্যাবেলায় ব্যালকনিটাকে অন্যভাবে সাজাতে হয়েছে। কিছু গাছ যেগুলো বৃষ্টির জলে আক্রান্ত হতে পারে আর আমাদের বসার জায়গাটা পুরোটাকে তুলে ঘরের ভেতর ঢুকিয়েছি, কারণ আসছে রেমাল সাইক্লোন। মানে এটা ঠিক দুদিন আগেকার ভিডিও। এই ঘূর্ণিঝড় আসার আগে আমাদের বাংলার প্রতিটি মানুষের মধ্যে কিন্তু বেশ ভয়ের সৃষ্টি হয়েছিল। কথা হলো তুই দেখ টাকা আস্তে আস্তে বাড়তেছে। তো দেখলাম সকালে ভালো পরিষ্কার ছিল, সকালে ভালো পরিষ্কার ছিল, এখন আরো বেশি হয়েছে। আজকে তুমি বুঝতে পারছো, যদি সন্ধ্যেতে যখন তুমি ফিরবে রাতে, তখন যদি অবস্থা আরো খারাপ হয়। আমার ওয়েদার রিপোর্ট আছে, ওটা আমি চেক করছি। খারাপ হলে অবশ্যই অফিস থেকে যাব। মামার বাড়ি কি বলছে এখন? হ্যাঁ, বিকেলের মধ্যে থেকে যাবে। পাপা দিদি চলে গেলে খুব কষ্ট হবে। কেন? আমি তোমাকে মিস করব। আমি একটু পরে চলে আসবো। টাটা। তুমি কি? আমি অফিস যাবো তো। কেন? ওকে নিয়ে যাও। কেন নিয়ে যাবো? আমি বেরোবো তো, দেরি হচ্ছে আমার। বাবা বাবা ছাড়, বাবা পাপা যাক, আর চলে আসবে একটু পরে। তুমি আগে বলো যে একটু পরে চলে আসবে। চলে আসবো, চলে আমি একটা আঙ্কেলকে মেঘ উড়িয়ে দেবে। বলছে তোমাকে মেঘ উড়িয়ে দেবে। উড়িয়ে দেবে, আমি গাড়ি করে যাবো। আসবে তো তাড়াতাড়ি, দেরি করবে না তো? সত্যি কথা বলো। কি করে বলবো কটা আসবো? ওমা বলো ওকে তাড়াতাড়ি। মানে তুমি তাড়াতাড়ি আসবে না? টাটা। না, এই পাপাকে টাটা বলো। ওই যে পাপা টাটা বলো। ওই যে পাপা চলে যাচ্ছে। এমন আবহাওয়ার জন্য বাঙালি সত্যি সত্যিই ওঁত পেতে বসে থাকে। যেই না একটু বৃষ্টি পড়বে আর অমনি মেনুতে হবে খিচুড়ি, ডিমের অমলেট, ভাজাভুজি ইত্যাদি ইত্যাদি। চিন্তা হচ্ছে গাছগুলোর জন্য। একবার নিচে নেমে এলাম, আর একবার ছাদে যাব, দেখি গাছগুলো কি অবস্থায় রয়েছে। কারণ হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। একেবারে ছোট্ট ছোট্ট গাছ তো, যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। যা ভাবলাম তাই, বেশ কিছু গাছ একদম উল্টেই পড়েছে। আমাদের যে এখানে দাদা থাকে, সেই দাদা বেঁধে দেওয়ার চেষ্টা তো করেছে, কিন্তু গাছগুলো তবুও ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। এই ঝড় আসার আগে সপ্তর্ষ এত বেশি ঝড়ের খবর শুনে নিয়েছে যে কি হতে পারে কি না। আর এই আম নিয়ে আমাদের বাড়ির সবার যেহেতু একটু অবসেশন আছে, সপ্তর্ষ বেশ একটা মজার আর মিষ্টি ঘটনা ঘটিয়েছে। ঝড়ের ঠিক আগের সন্ধ্যায় ও চলে গেছে একটা দোকানে, আর সেখানে গিয়েও 11 কেজি আম কিনে নিয়ে এসেছে। কারণ ও কোথায় একটা খবরে পড়েছে যে ঝড়ের পরে নাকি আমের দাম প্রচুর বেড়ে যাবে, তাই ও কোনো রিস্কই নিতে চায়নি। আমাদের এখন ফ্রিজ খুললে দেখা যাবে শুধুই আম আর আম। মা তো রীতিমতো রেগে গেছিল যে তুই এটা কি করেছিস। ও বললো তোমাদের জন্যই তো এনেছি, নাও এবার বেশি ভালো করে আম খাও, কারণ ঝড়ের পরে যদি আমের দাম বেড়ে যায় একবার। তবে যেমন ভয়টা পেয়েছিলাম যে প্রবল বৃষ্টি তার সাথে সাথে কতই না হাওয়া হবে, তা কিন্তু হয়নি। দিনের সাথে সাথে হাওয়াও যেন মেঘকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। যতটা ভয়াবহ মনে করেছিলাম ততটা হয়নি, তাই না? আশা করি তোমাদের এলাকাতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপহার পেয়ে আমাদের দিনটা বেশ ধীর গতিতেই কাটছে। রিয়ানের জন্য এই দুপুরের পরে একটু স্ন্যাক্স খাবে বলে তৈরি করেছি ঘি দিয়ে রোস্ট করা মাখনা। এটাও ছোট্ট থেকেই এত ভালো খায় আর এত উপকারী একটা খাবার। মানুষের জীবনে চাহিদার তো শেষ নেই, কিছু পেলে মনে হয় আর একটু যেন পায়। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের চাহিদা কি ছিল শুনবে? যেন আমরা খোলামেলা একটা পরিবেশ পাই। আকাশ বাতাস, চাঁদ, সূর্য, খোলা জানলা, আলো ঢুকবে। এই সমস্ত জিনিস পেতে গিয়ে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে আসা, মানে অনেকগুলো কারণের মধ্যে এটা একটা বিশাল বড় কারণ। এই যে একটু ছাদে এসেছি, আকাশটা দেখে
মন এতটা মুগ্ধ হয়েছে, অভাবনীয় সুন্দর। তোমরা একটু দেখো, যেন মনে হচ্ছে রং তুলিতে কেউ খেলা করেছে। অফিস যাওয়ার আগে সপ্তর্ষি আমাকে বলেই গেছিল, দেখো ঠিক বিকেলের মধ্যে বৃষ্টি আর থাকবে না। যা ভাবলাম তাই। জানলা খুলে দেখি বৃষ্টি থেমে গেছে। অমনি ছাদে চলে এসেছি। এই ঝড় বৃষ্টি করে করে 2 দিন একেবারে ঘরবন্দি। তাই ভাবলাম আমি আর রিয়ান মা ছেলে মিলে টুক করে একটু ঘুরে আসি টোটো করে। বড় হওয়ার সাথে সাথে এটুকুই বুঝেছি, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয় সবচেয়ে দামি। ভালো থাকার জন্য আলাদা করে বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না। এই যে আমরা মা ছেলে একটুখানি ঘুরতে এসেছি আর একটুখানি অন্যভাবে সময় কাটাচ্ছি, তাই যেন কত ভালো লাগছে। রিয়ান উপহার পেল এমন গাড়ি চড়া, আর আমি ভাবলাম এমন মিষ্টি মধুর একটা সন্ধ্যায় একটু চা হলে কিন্তু বন্ধ হয় না। রাস্তার ধারে এমন কাবাবের দোকান দেখে মা ছেলে দাঁড়িয়ে পড়লাম। অর্ডার দিলাম 1 প্লেট কাবাব, সেটা দুজনে মিলে ভাগাভাগি করে খেলাম। ওদিকে আবার ব্যাপার আছে, এবার আমি আর 1 প্লেট যদি সপ্তর্ষির জন্য না নিয়ে যাই, অফিস ফেরত ও যদি জানতে পারে আমরা ঘুরতে বেরিয়েছি এবং ওর জন্য কিছু আনিনি, তাহলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একাকার করবে। তাই সেই রিস্ক আমি নিইনি, ওর জন্য আর 1 প্লেট নিয়ে এসেছি। তা পেয়ে তো উনি বেজায় খুশি। এখানে আসার পর থেকে আমাদের সকলের স্লিপ সাইকেল এতটা ভালো হয়ে গেছে, আমাদের রিয়ান দুপুরে যদি ওই বাড়িতে কখনো ঘুমোতো তাহলে রাতে যে কত দেরি করে ঘুমোতে চাইতো। আর এই বাড়িতে এসে অন্য কাণ্ড, দুপুরবেলা যদি ঘুমায় তবুও দেখি রাত্রেবেলা 9টার মধ্যেই ও ঘুমে ঢলে পড়ছে। আসার পর থেকে এত সুন্দর খোলামেলা আকাশ আর মেঘ আর এই সূর্যাস্তটা দেখতে পাই আমাদের বেডরুম থেকে। সামনে যে ব্যালকনি, মন্দির, ওখান থেকে দেখা মেলে পূবের আকাশটা, আর আমার আর রিয়ানের ঘর থেকে, ঘরের জানলা থেকে দেখা মেলে এই পশ্চিমের আকাশটা। এখানে এসে আমরা আলো, বাতাস, মেঘ, সূর্য এসবের দেখা পাচ্ছি। শুনতে হাস্যকর লাগলেও মধ্যমগ্রামের বাড়িতে না এগুলোরই দেখা মিলতো না। আমরা থাকতাম নিচতলায়, তাও আবার একটু ভেতরের দিকে। আমি ওটাকে বলতাম একটা গুহার ঘর। রিয়ানের 3.5 বছর বয়স, ও এখনও অবধি কোনো দিন সকালবেলা আমাদের বাড়িতে থাকাকালীন সূর্যের আলো পেয়ে, বাতাস পেয়ে ওর ঘুম ভাঙেনি। আমাদের বেডরুমে সূর্যের আলো বাতাস ঢোকেই না। পয়লা বৈশাখ থেকে হলো আমাদের এই নতুন আস্তানা, এবং তারপর যা যা মিলতো না ওখানে, এখানে সবটাই পাচ্ছি। রিয়ানের জন্য এটা আমাদের খুব জরুরি ছিল। ওর কথায় ভেবে চিন্তা করে, বিশেষ করে এই সিদ্ধান্তটা, শুধু ওর কথা নয়, আমার শাশুড়ি মা, উনি আমাকে বিয়ের পর খুব আফসোস করে, দুঃখ করে একটা কথা বলেছিলেন, মনে হয় আমি বেঁচে থাকতে কোনো দিন এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। মানে ওনারও সেই একটাই ইচ্ছে ছিল, জানলা দিয়ে আলো ঢুকবে, হাওয়া ঢুকবে, মানে এই যেটাকে বলে বেয়ার মিনিমাম, মানে একদম এই স্বল্প ইচ্ছেটুকুও নাকি আমরা পেতাম না। যাই হোক, এখন সেটা মিলছে এবং আমরা সকলে এতটা খুশি। এই যে সাইক্লোন আসবে করে হাওয়া হয়ে, বৃষ্টি হয়ে উড়ে চলে গেল। তিনি তো গেলেন, তার সাথে সাথে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। আমার এই জানলা গলে যে মাঠটা দেখা যাচ্ছে, সেখানে এত ঝিঝি পোকা আর কোলা ব্যাঙের ডাক, যেটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার ছোট্টবেলাটিকে। আমার মামা বাড়ির আশেপাশে এত খাল, বিল, নদী নালা রয়েছে, এই সন্ধে হলেই রোজ ওখানে ঝিঝি পোকা আর কোলা ব্যাঙের ডাক, আর এইখানে আমি পাচ্ছি সেই একই রকম শব্দ। আমি এটা ভাবিনি কোনোদিন শেয়ার করব, কিন্তু একটা কথা শেয়ার করতে তোমাদের সাথে খুব ইচ্ছে করছে। না শেয়ার করলে মনে হচ্ছে পেটের ভেতরটা গুড় গুড় করছে। আমাকে একটা বেশ বড় মাপের জায়গা, নাম বলছি না, ড্যাশ টক, সেখান থেকে আমাকে নেমন্তন্ন করেছে একদম রিসেন্টলি। আমি গেলাম না, আমি নেমন্তন্নটাকে ঠুকরে দিয়েছি। আমাকে যে অফিসিয়াল মেলটা করা হয়েছে, সেখানে আমাকে বলা হয়েছে আমি যেন নিজের জীবনযাত্রা, নিজের স্ট্রাগল, নিজের কাহিনীটা তুলে ধরি সেখানে। যারা বড় বড় ব্যক্তিত্ব তারা ওখানে যায়, ওখানে গিয়ে নিজেদের বক্তব্য রাখে এবং দর্শক বন্ধুদের ভালোবাসা পায়, এবং সেখানে এমন কিছু বলতে হবে যা কিছু মানুষকে ইন্সপায়ার করবে। আমি ওখানে গিয়ে কি এমন বলবো যাতে কিছু মানুষ আমার দ্বারা ইন্সপায়ার্ড হবে, এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার।
হয়তো তোমরা আমার জীবনটাকে দেখে ভাবছো কতটা স্মুথ কেটেছে। না, যাহাই চকচক করে তাহাই সোনা নহে। সবারই আড়ালে আবডালে অনেক গল্প থাকে, তারপরে একটা জায়গায় গিয়ে সে যখন পৌঁছয় তার গল্পটা তখন কিছু মানুষের সামনে যায় এবং তারা ভাবে ওয়াও কি সুন্দর, সব কিছুই কত মাখনের মতো। পেছনের গল্পটা কতজন জানে। আমি আলাদা করে ইন্সপায়ার কি করে করব এখনও জানি না। আমি নিজেকে একেবারে নগণ্য একটা মানুষ মনে করি, একটা ছাপোষা মানুষ যার জীবনটা পরিবার কেন্দ্রিক, একেবারে একান্তভাবে পরিবার কেন্দ্রিক, এবং যার মধ্যে একটু শিল্পী সত্তা রয়েছে। আমি একটু শৈল্পিক সুলভের, আর আলাদা করে আমার মধ্যে এমন কিচ্ছু নেই। তাই যে সুযোগটাকে অনেক মানুষ লুফে নিতে চায়, আমি সেটাকে ঠুকরে দিয়েছি। জানি না ঠিক না ভুল করেছি। বরের স্বপ্ন ছিল আমি ওখানে একদিন যাব, কথা বলবো। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তোমাদের পরিচিত চ্যানেল থেকে বেশ কয়েকবার সেখানেও নেমন্তন্ন পেয়েছি, সেখানেও যেতে চাইনি। একজন সেদিন বলছিল, মৌসুমীদি তুমি দিন দিন খুব বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, একটু বেরো, খোলস থেকে বেরো। রাত বাড়লে এই ঝিঁঝি পোকার কোলা ব্যাঙের ডাক যেন কান জুড়িয়ে দিচ্ছে, প্রাণ জুড়িয়ে দিচ্ছে। ভীষণ মিষ্টি মধুর একটা দিন কাটলো। তোমরা ভালো থেকো। আজকের মতো আসছি।